পুতুল পুতুল তুই কি আমার সেই ছোট্ট মেয়ে, যাকে নিয়ে স্বপ্ন আমার ঝরতো দু চোখ বেয়ে। নতুন নতুন করে তোকে যতই সাজাতাম, ভরতো না মন, দিতাম তোকে নতুন কত নাম। আজকে দেখি নতুন তোকে লাগছে সবার চেয়ে, তবু কেন জল আসেরি আমার দু চোখ বেয়ে, তবু কেন জল আসেরি আমার দু চোখ বেয়ে। ঠিক ধরেছেন, সন্ধ্যা মুখোপাধ্যায়ের এই বিখ্যাত গান আপনারা সবাই শুনেছেন, কিন্তু ভাবছেন তো সন্ধ্যা মুখোপাধ্যায়ের এত গান থাকতেও এই গানটা কেন বলছি? তার কারণ আমাদের যিনি আজকের অতিথি শিল্পী, তার নাম পুতুল ধর। আমরা ডেকে নেব আমাদের স্পেশাল এপিসোডের অন্যতম একজন অতিথি শিল্পী পুতুল ধরকে। পুতুল ধরকে উনান ঘরে স্বাগত। কেমন আছো? ভীষণ ভালো এবং ভীষণ খুশি আজকের দিনটা। উনান ঘর ভীষণ ভীষণ আমি মানে সারপ্রাইজ হয়ে রয়েছি। একটু কি নার্ভাস? হ্যাঁ, একটু তো অবশ্যই নার্ভাস, কেন একটা ফেলে আসা কনসেপ্ট যেটা মা ঠাকুমার সময়কার, সেইটাকে আমি আজকে নিজের চোখে নিজের অনুভূতির সঙ্গে কিছুটা সময় কাটাতে পেরে তো অবশ্যই এক্সাইট। দেখো, এটা কিন্তু মডিফাই উনানঘর। উনানঘর নামটা দেওয়ার কারণ হচ্ছে আমরা বিভিন্ন ধরনের নাম শুনি কুকিং শোয়ে। আমাদের যাদের যৌথ পরিবার ছিল একটু গ্রামের দিকে, এবং তারা কিন্তু এই উনানঘর মাটির উনানে রান্না করতেন। তো আমাদের যারা দিদিমা ঠাম্মা যারা ছিলেন বা যারা আছেন এখনও, তাদেরকে ট্রিবিউট করে কিন্তু এই নামটা নির্বাচন, এবং এই নামের সাথে মনে হয় অনেক স্মৃতি জড়িয়ে আছে প্রত্যেকের। ইনফ্যাক্ট তোমারও বোধহয়। অবশ্যই। তোমাদের কি আগের যে বাড়ি ছিল বা সেখানে কি তুমি কখনো এরকম উনান দেখেছো যেটাকে বাংলাদেশে চুলা বলে? ছোটবেলাতে অবশ্যই দেখেছি। ছোটবেলাতে মানে দিদার বাড়ি, মামার বাড়িতে যাওয়া আমাদের ছিল, ওখানে আমরা দেখেছি উনুন, মাটির উনুন। সেখানটা একটা আলাদা রকমের ফিলিংস, সেটা তো এখন লুপ্ত হয়ে গেছে, একদম পুরো লুপ্ত। এমনকি উনান এই শব্দটাই লুপ্ত হয়ে গেছে। ঠিক সেই উনানটা যে মানে আমি তো মানে এত সুন্দর একটা নাম, আমরা অনেকেই হয়তো মানে রান্নার উপরে অনেক কিছুই করে থাকি, কিন্তু এই যে উনান শব্দটাকে ঘিরে যে একটা অনুভূতি, এটা মানে কিছু বলার নেই। আমায় বলো যে তোমার চিত্রশিল্পী হয়ে ওঠার গল্পটা একটু শুনবো। হ্যাঁ, সত্যি কথা বলতে কি, আজকে এরকম একটা পরিবেশে, এরকম একটা সুন্দর জায়গায় এসে আমার শুরুটা অ্যাকচুয়ালি খুব ছোট থেকে আমি আঁকতে ভালোবাসতাম, একদম ছোট্ট থেকে ভীষণ আঁকতে ভালোবাসতাম। কিন্তু সময়ের সাথে সাথে কি হয়, সব কিছু একটা ম্লান হয়ে যায়, সেটা আর খুঁজে পাই না। অবশেষে বড় হয়ে ওঠা, তারপরে মানে বিয়ে হয়ে যাওয়া, সব কিছুতেই একটা মানে ব্যস্ততা, তো এটা হারিয়ে গেছে। সত্যি কথা বলতে আজকে এই জায়গায় দাঁড়িয়ে যদি আমি একজনের নাম না নিই, তাহলে আমার এই মানে এই শুরুটাকে আমি মানে সম্মান দিতে পারবো না। কারণ আমার একটা বন্ধু, সেও বড় চিত্রশিল্পী, কিন্তু তার হাত ধরেই আমার কিন্তু শুরুটা মানে ফিরে যে জায়গাটা সেই জায়গাটা ওর হাত ধরে পাওয়া, মানে বুঝতে পারিনি যে ওখান থেকেই শুরু হয়ে যাবে। গেছিলাম শখ করে ঘুরতে, এবং ওই প্রজেক্টে ওরও কাজের জন্য আমি না গেলে ওর ওটা যাওয়া হতো না, ও ওইখানে যেতে পারতো না, তো আমি ওকে নিয়ে গেছি। তো সেইখান থেকে শুরু, এবং বর্ষা আর্ট কম্পিটিশন করা, আমাদের ওয়ার্কশপ চলা, সব কিছু। বড় একজন মূর্তিকার, ওনার হাত ধরেই আমার অ্যাওয়ার্ড। তো ভীষণ মানে আমি জীবনে এইটা আমার কাছে পরম পাওয়া। যখন হয় নিজের ছবি যখন টাঙানো থাকে, সেটা কিরকম অনুভূতি? অ্যাকচুয়ালি এক্সিবিশনটা আমি সেইভাবে এখনো পর্যন্ত স্টার্টিং করিনি এইটা, কিন্তু আমি প্রতি মুহূর্তে এই যে অনলাইন যে কম্পিটিশনগুলো হয়, কারণ আমার তো প্রচণ্ডই ব্যস্ততা, মানে তোমরা জানো, তো সেইখান থেকে দাঁড়িয়ে আমি এই যে আনন্দগুলোকে আমি মিস করতে পারি না। তো আমার এই কলাকুঞ্জ মানে রজনী শর্মা ম্যামের ধরেই কিন্তু আমার পুরো আর্টের একদম স্টার্টিংটা মানে একদম চলছে সেটা। আমি সবসময় মানে সমস্ত কাজ ফেলেও আমি হয়তো একটা ক্যানভাস দিয়ে বসে পড়লাম। তো যেহেতু আমার ফাইন আর্টস নিয়ে পড়াশুনো, তো ওখানে আমাদের সময় ফর ইস্টার্ন আর্ট, ইন্ডিয়ান আর্ট,
ইস্টার্ন আর্ট এগুলো ছিল। তো তোমার কোন ধরনের আর্ট ফর্ম নিয়ে তুমি কাজ করো? আমি সমস্ত কিছুই, মানে সেখানে কোনো একটা নির্দিষ্ট কিছু না। আচ্ছা, মানে আমি সব রকম, একটা তোমার ল্যান্ডস্কেপের উপরেও করি, আচ্ছা তারপরে তোমার একটা মূর্তির ওপরেও সেটা করি। আচ্ছা তো এইভাবে মিক্সার। হ্যাঁ, আমি শুনেছি তুমিও এর সঙ্গে যুক্ত। তোমার এটা কতদূর তুমি, আর তারপরে কি করলে? আমার দেখো, আমার ফাইন্যান্স নিয়ে পড়াশুনো এমবিএ কমপ্লিট করার দারুণ পরে আমার মনে হয়েছিল যে একটুখানি এই ফ্যাশন নিয়ে কিছু পড়াশুনো করে ফ্যাশন নিয়ে তারপরে ধীরে ধীরে এগোনো, এবং যেটুকুন করা যায় সবার আন্তরিক ভালোবাসা যেটা চলছে। হ্যাঁ, তবে ভালো লাগতো, মানে আমি যখন পড়াশুনো করি রবীন্দ্রভারতী থেকে, তখন ওইগুলো মানে ধরে নাও আর্ট ফর্ম, পল গগা, রেনি, তাদের যে ছবিগুলো দেখে ইন্সপায়ার্ড হয়ে বিভিন্ন আমি তোমার অয়েল পেন্টিং করতে, মানে আমার গোটা বাড়িতে পুরো অয়েল পেন্টিং এ। ও বাহ। তো এবার আমি তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে, যেহেতু তুমি বোধহয় এপার বাংলার, হ্যাঁ আমি এপার বাংলা, আর কিন্তু তোমার আর যারা শ্বশুর বাড়ি সেটা হচ্ছে ওপার বাংলা, তো তাই জন্য আমি তোমাকে আজকে ওপার বাংলার একটা রান্না করে খাওয়াবো। সেটা হচ্ছে আপনাদের হয়তো অনেকেরই প্রিয় ডিশ, এটা একদম ঘরোয়া রান্না, চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। তবে হ্যাঁ, চিংড়ি কচুরলতি বাটা, এটা কিন্তু একটু আমরা বাটাবাটি করব। দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। খুব সামান্য ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমরা তৈরি করব চিংড়ি কচুরলতি বাটা। দেখো, এখানে লাগছে কেটে রাখা কচুরলতি। এটা কিন্তু আপনারা চাইলে একটু বড় বড়ও কাটতে পারেন, আমি একটু মিডিয়াম সাইজের কেটেছি। দেখো, এখানে রয়েছে চিংড়ি মাছ, ঠিক আছে, মাঝারি সাইজের চিংড়ি আমরা নিয়েছি। এই মাঝারি সাইজের চিংড়িগুলো আপনাদের যদি মনে হয় আপনারা ছোটো চিংড়ি দিয়েও করতে পারেন, তবে আমি কিন্তু নুন হলুদ আগে থেকে কিচ্ছু মাখাইনি, শুধু ভালো করে ধুয়ে রেখেছিলাম। এরপরে দেখো, স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ, ছোট ছোট করে কেটে রাখা নারকেল কুচি, নারকেল বাটা, রসুন এবং কাঁচা লঙ্কা। একটু কিন্তু বেশি করে সর্ষের তেল লাগবে, তুমি জানো, তুমি তো বাড়িতে বানাও বল। হ্যাঁ হ্যাঁ, আমাকে একদিন গল্প করছিলে যে তুমি কচুলতি খেতেও খুব ভালোবাসো। ভীষণ সুন্দর, এই লতির একটা আলাদা আলাদা ব্যাপার। কি কি দিয়ে বানাও তুমি, মানে তুমি বেসিক্যালি কোনটা ভালোবাসো? অ্যাকচুয়ালি এই যে আগে যা দিয়ে করছো, এটাই হচ্ছে ওপার বাংলার রান্না। আচ্ছা, না, আমার শ্বশুর বাড়িতে এটা হয়। প্লাস আর একটা হচ্ছে, কোনো একদিন সময় পেলে, হ্যাঁ, মানে পাতুরি, আচ্ছা, লতির পাতুরি। ও আচ্ছা, ওটাও বানাও? দারুণ। তো সময় পাও, এই যে ধরে নাও অফিস, এবং অফিসের এত বড় একটা তুমি গভর্নমেন্ট পদে আছো, তারপরেও এরকম রান্না করার সময় পাও? আসলে কি বলতো, মানে আমি যেটা সত্যি আজ উনান ঘর থেকে একটা কথাই বলবো, অনেকেই আমরা বলি সময় পাই না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে সত্যি আমাদের গোপাল, আমাদের আরাধ্য দেবতা, আমাদের ভগবান আমাদের কিন্তু অনেক সময় দিয়েছে। হ্যাঁ, এটা কিন্তু নিজেদের দুর্বলতা ঢাকতে আমরা বলি যে সময় পাই না। একদমই তাই। এটা কিন্তু মানে আমি মনে করি এটা আমার একদমই। এবং কিন্তু এই যে ধরে নাও তুমি তোমার এত ডিউটি, এত অফিসের পরে তুমি কি করে সামলাও? মানে তুমি তো ইনফ্যাক্ট মডেলিং জগতেও তুমি মডেলিং করছো, হ্যাঁ, এত ভালো ভালো শুট করো, তুমি ক্যাম্পেইন করছো, তো সেগুলো কিভাবে সামলাও? ওই আমাদের তো এমনি গভর্নমেন্ট রুলে তো শনি রবিবার ছুটি আছে, ম্যাক্সিমাম ছুটির দিনও পরে, প্লাস ছুটির পরে যে টাইমটা, আচ্ছা, তখন আমি অ্যাটেন্ড করি। বাড়িতে কি তুমি সিঙ্গেল মাদার? আমি সিঙ্গেল মাদার, এবং সত্যি কথা বলতে বিগত করোনা আমার জীবনটাকে অনেকভাবে শিখিয়ে দিয়েছে, জীবনটা বাস্তবতা শিখিয়েছে, জীবনকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে সেটা শিখিয়েছে। খুব সামনে থেকে মৃত্যু দেখেছি, কিভাবে মৃত্যুকে হাতে করে তুলতে হয় সেটাও পেয়েছি। তো সব কিছুর মধ্যে থেকে কিন্তু আজকে তোমরা, এই যে তোমরা, আমার এত কিছুর বিনিময়ে কিন্তু তোমরাই এসেছো আমার জীবনে। সত্যি কথা, মানে উনান ঘরে আজকে নিজেকে, মানে এতটা কষ্টটাকেও আমি এই মানে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি। কষ্ট তো জীবনে আছে, মানে ঈশ্বর বলে যে তোমার জীবনে স্ট্রাগল না থাকলে, আর স্ট্রাগল একরকম, আর প্রিয় মানুষগুলোকে হারিয়ে ফেলাটা আর একরকম। তো স্ট্রাগল, প্রিয় মানুষকে হারিয়ে, সব কিছুর মধ্যে থেকেই কিন্তু আজকে এই তোমাদের সঙ্গে আমার চলছে ভালো থাকা। তো ওই সময়টা, যেই সময়টায় তোমার এইরকম একটা টানা পড়েন ছিল, তো সেই সময়টায় তুমি কাটিয়ে উঠলে কীভাবে, সারভাইভ কী করে করলে? অ্যাকচুয়ালি কাটিয়ে কিভাবে উঠলাম এটা আমি জানি না, সময় এবং মানে পরিস্থিতি দুটোই আমাকে এগিয়ে নিয়ে গেল। কোথাও একটা কোনো থার্ড আই আছে, তবে এটা বললে ভুল হবে যে আমার জীবনে অনেক বন্ধুবান্ধব যারা আমার
ক্রাইসিস পিরিয়ডটাতে আমাকে অনেক সাপোর্টিং করেছে, মানে অনেক পাশে থেকেছে। আচ্ছা দেখো, আমাদের রান্নাটা কিন্তু বোধহয় অলরেডি এখানে অর্ধেক হয়ে গেছে। দেখেছো কি সুন্দর ভাজা হয়েছে, দারুণ হয়েছে। একটা কালারও সুন্দর এসেছে। ভীষণ এবার না এই ভাজাটা হয়ে যাওয়ার পরে আমরা এখানে দেব এই কুচনো রসুনটা। একদম। এবারে পেঁয়াজটা আমরা দিয়ে দেবো, পুরো পেঁয়াজটাই দিয়ে দিলাম। মানে একটু পেঁয়াজ রসুন না হলে ঠিক টেস্ট হয় না, মানে হচ্ছে এরকম একটা জিনিস, একটু ঝাল হবে, একদমই একটুখানি পেঁয়াজ রসুন পড়বে, দারুণ। একটু লাল লাল হবে এই ব্যাপারটা। আচ্ছা এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই কাঁচা লঙ্কাটা নিই। এটা একটু ঝাল না হলে না ভালো লাগে। আমি এখানে কিন্তু কোনো রকম ওপার বাংলা রান্না মানেই তো ঝাল। ঝাল আমি এখানে কিন্তু কোনো রকম শুকনো লঙ্কা ইউজ করছি না, আমি শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়ে পুরো রান্না হতে। একদম। অনেক সময় দেখো এখন তো সবাই ভীষণ হেলথ কনসিয়াস, অনেকে না চায় না পেটের ট্রাবলের জন্য এই শুকনো লঙ্কাটাকে ইউজ করতে। আমাকে একটুখানি কুচনো নারকেলটা দেবে বাটি। হ্যাঁ একদম। আমি কিছুটা কুচনো নারকেল এখানে আমি দিয়ে দিচ্ছি, আর কিছুটা আমি শুধুমাত্র রাখছি একটু গার্নিশ করার। আচ্ছা। এটা না হচ্ছে হতে হতে আমি তোমার একটু কথা শুনবো, সেটা হচ্ছে তোমার তো বাংলাদেশের এরকম ফ্যান আছে যারা বাংলাদেশ থেকে তোমার সাথে আসে কলকাতায় দেখা করে। এসছিল, এবার ওরা দেখা করে, আর মানে এখনো কিছুদিন ওরা কলকাতায় দেখবে, তারপর বাংলাদেশ যাবে। আচ্ছা তো আসে, মানে এইটা একটা পরম প্রাপ্তি। মানে এটা আমি মনে করি যে ঈশ্বর আমাকে অনেক কিছু কষ্ট দিয়েছে, তার বিনিময়ে অনেক কিছু আবার প্রাপ্তিও দিয়েছে। এইটা একটা ঠিক। আর একটা হচ্ছে যেটা দেখো, লাইক কমেন্ট বন্ধু এদের জন্য তোমার আমার কাজ থেমে থাকবে না, আমাদের কাজ কিন্তু এগিয়ে যাবেন, এবং সেটার দিকেই প্রকাশ করতে হবে ধ্যানটা। কারণ কারোর কমেন্ট না পাওয়ার জন্য তোমার তো কাজ বন্ধ থাকবে না, তাই না? একটা সময় এসে সেই কমেন্টগুলি তোমার কাছে ভিড় করবে। একদম। তাতে এখানে তোমার জানতে হবে সবকিছুই পজিটিভিটি। কোনো যারা একটা সময় চলে গিয়েছিল তারাই হয়তো একটা সময় ফিরে অবশ্যই ফিরে হতেও পারে, কারণ ওই যে বললাম সময়টা, হ্যাঁ সময়টার উপর কিন্তু সময় কিন্তু আমাদের অধীনে নয়, আমরা সময়ের অধীনে আছি। একদমই তাই। সময়টাকে তোমাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে, তাহলে কিছু সত্যি কথা বলতে যে মানুষ হয়তো বদলে যায় কিন্তু সময়টা ঠিক ফিরে আসে। একদমই তাই। এই মাছটা আমি আগেও বলেছি, এটাতে কিন্তু আগে থেকে আমরা কোনো নুন হলুদ কিছু দিইনি। আর যেহেতু আমরা কচুরলতিতে অলরেডি নুন দিয়েছি, কিন্তু মাছে যখন নুনটা এখন দেব খুব একটা বেশি জিনিস আমরা দেবো না, এটা স্বাদ মতন দেবে। এই তো মিডিল এজে এসে তুমি এত মডেলিং করছো কলকাতা এবং কলকাতার বাইরে, তো সেই ক্ষেত্রে তোমার মানে কোনো রকম এরকম কটূক্তি পাওনি যে এই বয়সে মডেলিং বা এইরকম চেহারায় মডেলিং? হ্যাঁ, আমাকে বিভিন্ন সময় এরকম কটূক্তি শুনতে হয়েছে আমার ব্যক্তিগত জীবন এবং নানা বিষয় নিয়ে, হয়তো সামনে বলা হয়নি বাট পেছনে অনেক কিছু বলা হয়। তো সেরকম তুমি কিছু তুমি না শুনেছো? আসলে তা বয়সটা খুব একটা ফ্যাক্টর না, আর ওই যে বললাম সময় নেই এটাও কিন্তু না। আমরা আমাদের মানে দুর্বলতার জন্য কিন্তু এইগুলোকে ব্যবহার করি, অ্যাকচুয়ালি এগুলো কিন্তু কোনো তোমার ইস্যু হতে পারে না, ঠিক তাই না? হ্যাঁ, এটা ঠিকই যে মানে অনেকে অনেক রকম পরিস্থিতির মধ্যে দিয়ে লাইফ লিড করছে, কিন্তু আমি একটাই বলবো যে নিজে যদি ভালো থাকো তাহলে তুমি সংসার ভালো রাখতে পারবে, তোমার আশেপাশে ভালো রাখতে পারবে। কিছুটা নিজের জন্য তোমাকে দিতে হবে, কেন সেটার মধ্যে খুঁজে নিতে হবে তোমার ভেতরে যে ক্রিয়েটিভিটি। ঈশ্বর তো সবাইকে কিছু দিয়ে পাঠিয়েছে, সেগুলোকে তো তোমাদেরকেই বের করে নিতে হবে। ঠিক, একদমই ঠিক। ঈশ্বর যে সবার মধ্যে আছে এই বিষয়টা নিয়ে আমি তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করবো। তুমি গভর্নমেন্ট জব করছো এবং তুমি এতটা মডার্ন, মানে তোমাকে দেখে মনে হয় যেটা তুমি ভীষণই মডার্ন, তো সেক্ষেত্রে পুরো সাজ পোশাকের সাথে আমি অনেকক্ষণ ধরে ভাবছিলাম এই প্রশ্নটা করবো। এই সাজ পোশাকের সাথে তুমি কপালে একটা টিপ পরেছো, যেটা আমার যতটুকুন দেখে মনে হচ্ছে হোমা যজ্ঞের টিপ। আসলে এই টিপটা তুমি তো রাই জানো, আমার ঘরে একজন ছোট্ট একজন আছেন, তোমার ঘরেও আছে। হ্যাঁ, তো আমার গোপাল, মানে ওই আমাকে যা কিছু আমি যা আমার আগামী দিনগুলোতে আমি যেদিকে যাব মুভমেন্টগুলো সবই আমার এই মানে গোপালেরই ইশারায় হয়।
কারণ যেমন আমাদের ছেলে মেয়েদেরও জন্মদিন করি, সেই রকম একেবারে সেই অনুভব দিয়েই এটা আমি করি। আর ওই যে যজ্ঞ করি, হ্যাঁ সেই যজ্ঞের টিপটাই আমি সারা বছর ধরে করি, আচ্ছা। সেটাই রাখি এবং সারা বছর এটা করি। সবচেয়ে বড় যে যেটা দর্শকদেরও জানা উচিত যে গভর্নমেন্ট ডিউটি করে অনেক সময় এক্সট্রা ডিউটি কিছু থাকে, সেগুলো অনেক। করে রাত্রে যখন 2-3টের সময় তুমি বাড়ি ফেরো, বাড়ি ফিরে তুমি তোমার ছেলেকে বলো, এটা আর সিক্রেটটা জানি বলে বলছি, যে চল একসাথে লুডো খেলি, ফ্রেশ হয়ে 3টের সময় বাড়ি ঢুকে একসাথে লুডো খেলি। এই এনার্জিটা কিভাবে পাও? ওই যে বললাম, মানে আমি কোনোভাবে ফাঁক দিই না, যে যে ফাঁকটার মধ্যে আমাকে অন্য কিছু ঘিরে ধরলে। আমার ওই যে 2 দিন ইলেকশনের মধ্যে খুব ব্যস্ত ছিলাম, প্রচন্ড কাজের চাপ, প্রচন্ড ডিউটিটার মধ্যে একটা টেনশন থাকে, ইলেকশন ডিউটিতে একটা যথেষ্ট টেনশন হয় স্বাভাবিক, যে ঠিক মতন আমরা কাজটাকে কভার আপ করে যে মানে কর্মস্থলে পৌঁছে আবার বাড়ি ফিরবো, হ্যাঁ। এটা একটা চাপা উদ্বেগ থাকে। তো সেই ব্যাপারে মানে তখন ওই রাতে ফিরে, রাত্রি 2:10 তখন ফিরছি, ফিরে এসে স্নান টান করে ফ্রেশ হয়ে খাওয়াও না, তখন বললাম যে চলো একদম লুডো খেলি। আমার ছেলে আমাকে অনেকভাবে হেল্প। এই এনার্জিটা পাও কিভাবে? এইটা ওই যে বললাম, একটা অলক্ষে কোথাও একটা আমার লোকে করে, মানে আমি যতটুকু ঘুমাই, ঘুমটা আমার কাছে মনে হয় যেন অনেক বেশি। ও এবার তুমি একটা জিনিস ছোট্ট করে আমাকে বলো দেখিনি, সবাই তো বিভিন্নভাবে তাদের বার্থডে সেলিব্রেশন করে, আমরা জানি, আমরা যারা এই গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে রয়েছি, কেউ আমরা হয় যে কোনো হোটেলে বা এরকম ভালোভাবে পার্টি করি। তোমার ক্ষেত্রে একদম আলাদা, তুমি সেক্ষেত্রে ব্লাইন্ড বাচ্চাদের নিয়ে করো, এটা একটা অদ্ভুত ব্যাপার মানে এখনকার সময় দাঁড়িয়ে। তো সেইটা নিয়ে একটু কিছু বলবো আমাকে? হ্যাঁ, এইটা আসলে এই ভাবনাটা আমার এসছে সত্যি কথা বলতে বিগত করোনার পরেই। আচ্ছা, ওদের কাছে পৌঁছানোর অনেক চেষ্টা করেছিলাম, মানে করোনা পরে তো আমি পারিনি, কারণ ওরা করোনার সময় অনেক বছর মানে অনেকটা সময় ওরা স্কুলে আসতে পারেনি। আচ্ছা, ওকে। তারপরে আমি 21 থেকে গার্নিশিং এর জন্য আমি নারকেল কোড়াটা দিয়ে দিই। বাহ, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। তারপরে আমি মানে আমার মনে হয়েছে যে দেখো আমরা তো সবাই দেখতে পাই ভালো মন্দ, মানে পৃথিবীটাকে আমরা দেখতে পাচ্ছি, এরা তো সেটা পাচ্ছে না। তবে এদের দৃষ্টিটা কিন্তু আমাদের, আমরা যেটা দেখছি তার থেকেও ওরা দ্বিগুণ, মানে ওদের অন্তরের যে দৃষ্টিটা, সেই দৃষ্টিটা তো আমাদের কারণ নেই, তাই না? ঠিক কথা, এটা একদম। হ্যাঁ, এই অন্তরের দৃষ্টিটা তো আমার মনে হচ্ছে, দেখো জন্ম নিয়েছি তো পৃথিবীতে, কি আর করলাম, কিছুই তো করলাম না। তো মানে একদম আমি একান্ত ভাবে আমি আমার ছেলেকে বললাম, আমার ছেলে বললো যে তুমি করো, ওকে আমি সব কাজেই পরামর্শ করি এবং আমার সঙ্গে থাকে। তো বলে হ্যাঁ তুমি করো। তা আমি পৌঁছানোর চেষ্টা করি, আমার এক বন্ধু অ্যাডভোকেট বন্ধু ছিলেন, উনি আমাকে চেষ্টা করলেন ওদের কাছে পৌঁছানোর। পৌঁছতে পারলাম, পৌঁছতে পেরে যেটা দেখলাম যে বাচ্চাগুলো এত খুশি। দেখো এটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে, আমি না টেনশনে আছি, আমি জানি না কিরকম হলো। ভীষণ এত গল্প করতে করতে বাইরে দর্শনের পিছে গুণ বেচারি, দর্শনেই তো অসম্ভব। টেস্ট করে বলো। তুমি একটু আমি খাবো, সত্যি ভালো হয়েছে। পুতুল দি তোমাকে অনেক ধন্যবাদ, আর তোমায় কষ্ট দেবো না থালাটা ধরে রাখার জন্য, এটা আমায় দিয়ে দাও। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা উনানের স্বাদ দেওয়ার জন্য। তুমি এখানে এসেছো, তোমার সময় অনেক ব্যস্ততম সময়কে তুমি আমাকে দিয়েছো, আমাদের উনান ঘরকে দিয়েছো, তোমাকে কিন্তু এভাবে ছাড়বো না। তোমার জন্য রয়েছে আমাদের উনান ঘরের তরফ থেকে ছোট্ট কিছু। বাবা, বাবা, তুমি যেরকম চিরসবুজ, তাই সেঞ্চুরির তরফ থেকে এই চিরসবুজ সুন্দর গাছটা তোমার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভিনাক জুয়েলারির তরফ থেকে একটা সুন্দর জুয়েলারি গিফট হ্যাম্পার তোমার জন্য। ক্যাপশন মিডিয়া প্রোডাকশনের তরফ থেকে একটা সুন্দর গিফট তোমার জন্য। থ্যাংক ইউ। হিমালয়ান বিউটির তরফ থেকে একটা সুন্দর হেয়ার গ্রোথ অয়েল তোমার জন্য। উনান ঘরের তরফ থেকে এই সুন্দর কিচেন ইউটিলিটি সেটটা তোমার জন্য, যাতে তুমি আরো ভালো রান্না করে আমাদের খাওয়াও। ওপেন এয়ার টিভির তরফ থেকে আরো একটা গিফট হ্যাম্পার তোমার জন্য। পুরো ইউনিটের তরফ থেকে আরো একটা গিফট হ্যাম্পার তোমার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রায় কিশোরী কালেকশনের তরফ থেকে এই সুন্দর জুটের ব্যাগটা কিন্তু শুধুমাত্র তোমারই জন্য। আজকে কত সুন্দর লাগছে দেখেছো তোমরা পুতুল দিকে, আর এই পুতুল দির এই সুন্দর যে এত তোমাকে সুন্দর লাগছে এবং তার সাথে তুমি এত গিফট পেয়েছো, ঠিক কিরকম লাগলো আলটিমেটলি আপনার ঘরে এসে? অভাবনীয় আনন্দ এবং তৃপ্তি, আর বলে বোঝানো যাবে না, মানে এতটাই আনন্দ, শুধু আমি তো উপহার ধরে পাচ্ছি না,
মানে সত্যি সব কিছুটাই একটা সারপ্রাইজ হয়ে গেছে আজকে দিনটা আমার কাছে। তুমি খুব ভালো থেকো, আর তোমার ভবিষ্যৎ আরো উজ্জ্বল হোক, আরো তুমি কর্মময় জীবন যাপন করো এবং আরো ভালো থেকো। এভাবেই এগিয়ে চলবে আমাদের উনান ঘরের গল্প। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রায় কিশোরের সাথে। তোমরাও সবাই ভালো থেকো। নমস্কার।